এই খবরটি বাইরে আসতেই ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের মধ্যে আলোড়ন পড়ে যায়। পাকিস্তান টিমের প্লেয়ার সলিম মালিক অস্ট্রেলিয়ান টিমের প্লেয়ার শেন ওয়ানের রুমে যান। যখন ইন্সপেক্টর ঈশ্বর সিং কল শুনছিলেন, তিনি একটি শকিং জিনিস জানতে পারেন এবং তারা ফোনে যেমনটা আলোচনা করতো পরের দিন ম্যাচে ঠিক তেমনটাই হতো। তাজ হোটেলে আমি একটি লকার বানিয়ে রেখেছি যেখানে ম্যাচ ফিক্সিংয়ের সমস্ত টাকা রয়েছে। 25 লাখ টাকা আর অন্য কেউ নয়, আমাদের ইন্ডিয়ার লিজেন্ডারি প্লেয়ার কপিল দেব অফার করেছিলেন। ক্রিকেট ইতিহাসে 1800 এর দশকেই ম্যাচ ফিক্সিং শুরু হয়ে গেছিল, কিন্তু সাধারণ মানুষ ফিক্সিং সম্পর্কে জানতে পারে 1994 সালের পাকিস্তান ম্যাচ ফিক্সিংয়ের পরে। সেপ্টেম্বর 1994-এ অস্ট্রেলিয়ার টিম একটি টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তানে আসে এবং সেই সিরিজের চতুর্থ দিনের সন্ধ্যাবেলায় পাকিস্তান টিমের প্লেয়ার সলিম মালিক অস্ট্রেলিয়ান টিমের প্লেয়ার শেন ওয়ানের রুমে যান এবং তিনি তাকে বলেন যে আমরা যদি আমাদের নিজস্ব মাটিতে হেরে যাই তাহলে পাকিস্তানের সাধারণ মানুষ আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে। তো তুমি অর্থাৎ শেন ওয়ান এবং টিম মে তোমরা দুজনে $2 লাখ করে US নিয়ে নাও এবং কালকের ম্যাচটি হেরে যাও। কিন্তু শেন ওয়ান মুখের উপরে না বলে দেয় এবং এই কথাটি অস্ট্রেলিয়ান টিমের ক্যাপ্টেন, কোচ এবং ম্যাচ রেফারিকে জানিয়ে দেয়। $200,000 cash for you and Tim May. সাধারণ মানুষ যখন এই খবরটি শোনে তারা সালিম মালিকের উপরে ভড়কে যায়। চাপে পড়ে জাস্টিস ফখরুদ্দিন এবং জাস্টিস মালিক মোহাম্মদ কায়ুম ইনভেস্টিগেশন শুরু করান। কমিশনের রিপোর্টে সলিম মালিক এবং অসীম আকরাম সহ আরও 4-5 জন প্লেয়ারের নাম আসে। সলিম মালিকের উপরে তো লাইফ টাইম ব্যান লাগিয়ে দেওয়া হয়, কিন্তু বাকি প্লেয়াররা প্রমাণের অভাবে ছাড় পেয়ে যায়। এরপর আগামী 3 বছর সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু 1997 সালে আবার নতুন করে ম্যাচ ফিক্সিংয়ের গল্প শুরু হয়ে যায়। 11 জুন 1997 সালে ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার মনোজ প্রভাকর একটি ইন্টারভিউয়ে বলেন যে 1994 সালে শ্রীলঙ্কাতে যখন আমাদের সিঙ্গেল সিরিজ চলছিল তখন আমাদের নিজের টিমের প্লেয়ার আমাকে ম্যাচ হারার জন্য 25 লাখ টাকা দিতে চেয়েছিল। কিছুদিন পরে BCCI এর ফর্মার প্রেসিডেন্ট IS বিন্দ্রা জানান যে 25 লাখ টাকা আর অন্য কেউ নয়, আমাদের ইন্ডিয়ার লিজেন্ডারি প্লেয়ার কপিল দেব অফার করেছিলেন। ভারতের মতো দেশে যেখানে মানুষ ক্রিকেটের পুজো করে সেখানে এটি একটি অপ্রত্যাশিত খবর। মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। চাপে পড়ে BCCI ইনভেস্টিগেশন শুরু করায়, যেটিকে লিড করছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনারেবল OV চন্দ্রচূড়। রিপোর্টে চন্দ্রচূড়জি বলেন যে বড় লেভেলে ইন্ডিয়াতে ক্রিকেট নিয়ে জুয়া খেলা হচ্ছে, কিন্তু এটি আমাদের আইন ব্যবস্থার সমস্যা। এরপর 2000 সালে সাউথ আফ্রিকার টিম 2টি টেস্ট সিরিজ এবং 5টি ওয়ানডে ম্যাচ খেলার জন্য ভারতে আসে। একদিকে টেস্ট সিরিজ শুরু হয়, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের গ্যাং মেম্বার সলিম হাতেলি অ্যাপোলো টায়ার্স এবং খান্না জুয়েলার্সের মালিকদের কাছে এক্সটর্শন চেয়ে পাঠায়। কিন্তু এই দুই বিজনেসম্যান টাকা না দিয়ে পুলিশ কমপ্লেন করে দেয়। তারপর দিল্লি পুলিশ প্ল্যান করে সলিম হাতেলির ফোন ট্যাপ করার। ইন্সপেক্টর ঈশ্বর সিংয়ের দায়িত্ব ছিল সলিম হাতেলির সঙ্গে এই দুই বিজনেসম্যানের কী কথোপকথন হচ্ছে তার সমস্ত কিছু ট্র্যাক করা। যখন ইন্সপেক্টর ঈশ্বর সিং কল শুনছিলেন, তিনি একটি শকিং জিনিস জানতে পারেন। তিনি লক্ষ্য করেন যে হাতেলি যতগুলি নাম্বার থেকে কল করছিল তার মধ্যে একটি নাম্বার অনেকদিন আগে কৃষ্ণ কুমার ইউজ করেছিলেন। কৃষ্ণ কুমার টি সিরিজের মালিক গুলশান কুমারের ভাই এবং গুলশান কুমারের পিছনেও আন্ডারওয়ার্ল্ডের হাত ছিল। তাই পুলিশ মনে করে যে এদের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। সেই জন্য কৃষ্ণ কুমার বর্তমানে যে ফোনটি ব্যবহার করছিল সেটিকেও ট্যাপ করতে শুরু করা হয়। একদিকে পুলিশ কৃষ্ণ কুমারের ফোন ট্যাপ করতে শুরু করে, অন্যদিকে কৃষ্ণ কুমারের বন্ধু সঞ্জীব চাওলা লন্ডন থেকে ভারতে আসে। এখন সঞ্জীব চাওলার কাছে ইন্ডিয়ার কোনো নাম্বার ছিল না, তাই সে ভারতে থাকাকালীন কৃষ্ণ কুমারের ফোনটি ব্যবহার করতে শুরু করে। তো টেকনিক্যালি দুজন কনস্টেবল যাদের ডিউটি ছিল কৃষ্ণ কুমারের কল শোনার, তারা এখন সঞ্জীব চাওলার কল শুনছিলেন। এইরকমই কল শুনতে শুনতে তারা একদিন লক্ষ্য করেন যে সঞ্জীব চাওলা সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হেনসি ক্রনির সঙ্গে কথা বলছেন এবং তারা ফোনে যেমনটা আলোচনা করতো পরের দিন ম্যাচে ঠিক তেমনটাই হতো, যেমন প্লেইং 11 কারা হবে, টস কে জিতবে, প্রথম ওভার কে করবে, এই সব কিছু। যেটা শুনে পুলিশ কনফার্ম হয়ে যায় যে ভারতে বড় লেভেলে ম্যাচ ফিক্সিং চলছে এবং সেটা আর অন্য কেউ নয়, সাউথ আফ্রিকার টিমের ক্যাপ্টেন হেনসি ক্রনি নিজে করাচ্ছে। অর্থাৎ অ্যাপোলো টায়ার্স এবং খান্না জুয়েলার্সের এক্সটর্শনের কেস সলভ করতে গিয়ে ভুলবশত ভারতের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের পর্দাফাশ হয়ে যায়। পুলিশের কাছে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তারা সিরিজ শেষ হওয়ার অপেক্ষা করে, কারণ সিরিজ চলাকালীন কোনো অ্যাকশন নিতে গেলে সাউথ আফ্রিকান টিমকে অ্যারেস্ট করতে হতো এবং এমনটা করলে দুটি দেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা ছিল।
তো সিরিজ শেষ হওয়ার পরে পুলিশ কেস ফাইল করে এবং সমস্ত তথ্য মিডিয়াকে দিয়ে দেয়। খবর বাইরে আসতেই সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া এই দুই দেশেই হৈ হট্টগোল শুরু হয়ে যায়। সবাই ক্রনির সমালোচনা করতে শুরু করে, যার রেসপন্সে হেনসি ক্রনি জানায় যে এগুলি সব ভুলভাল অ্যালিগেশন, আমি কোনো কিছুই করিনি। All I will say is that I was not involved in fixing or manipulating the results of cricket matches. I always played to win. কিন্তু যখন সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে যেতে শুরু করে তখন সে চাপে পড়ে 15 জুন 2000 সালে ফাইনালি এটা স্বীকার করে যে সে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল। I failed in my moral and professional duties. I was not honest and I apologize unreservedly. এর সাথে সাথে হেনসি ইও বলে যে মোহাম্মদ আজাহরউদ্দিন প্রথমবার আমার মুকেশ গুপ্তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। এমকে গুপ্তা আমাকে $30,000 দিয়ে ম্যাচ হেরে যেতে বলেছিল এবং টিমের বাকি ডিটেলস শেয়ার করার জন্য এমকে গুপ্তা আমাকে আরও $50,000 দিয়েছিল। এই খবরটি বাইরে আসতেই ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের মধ্যে আলোড়ন পড়ে যায়, যার কারণে এই পুরো কেসটিকে সিবিআইকে ট্রান্সফার করে দেওয়া হয়। এমকে গুপ্তা যখন ধরা পড়ে তখন সে সিবিআইকে জানায় যে সে একজন ব্যাংকের কর্মচারী ছিল এবং ফ্রি সময়ে ক্রিকেটে টাকা লাগাতো। যেহেতু সে একজন শিক্ষিত ব্যক্তি ছিল তাই আন্ডারওয়ার্ল্ডের লিডার তাকে একটা দায়িত্ব দেয়। তাকে বলা হয় যে রঞ্জির মতো লোকাল ম্যাচগুলিকে দেখো এবং যে সমস্ত ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে যারা ভবিষ্যতে ইন্ডিয়ান টিমের চান্স পেতে পারে তাদের সঙ্গে বন্ধুত্ব করো। এমকে গুপ্তাও ঠিক এমনটাই করতো, সে সমস্ত লোকাল ম্যাচ দেখতো এবং ট্যালেন্টেড প্লেয়ারদের নোট করতো। 1988 সালে দিল্লিতে রামচরণ আগরওয়াল টুর্নামেন্ট চলছিল, যেখানে অজয় শর্মা নামের একটি ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার ছিল, কিন্তু সে খুবই গরিব পরিবারের ছেলে ছিল। তাই এমকে গুপ্তা টুর্নামেন্টের শেষে তার সঙ্গে দেখা করে এবং বলে যে আমি তোমার অনেক বড় ফ্যান, এই নাও 2000 টাকা এবং তোমার যে কোনো প্রয়োজনে আমাকে কল করবে। তারপর থেকেই এমকে গুপ্তা অজয় শর্মাকে সমস্ত রকমের আর্থিক সহযোগিতা করত এবং 1990 সালে অজয় শর্মার ইন্ডিয়ান টিমে সিলেকশন হয়ে যায়। সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে টিমের সমস্ত ইনফরমেশন অজয় শর্মা এমকে গুপ্তাকে দিতে শুরু করে, কিন্তু সিবিআই যখন অজয় শর্মাকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানায় যে আমি তো টিমে নতুন ছিলাম, আমাকে সমস্ত ইনফরমেশন মনোজ প্রভাকর দিত। সিবিআই যখন মনোজ প্রভাকরকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানায় যে 1994 সালের সিঙ্গার কাপে কপিল দেব আমাকে 25 লাখ টাকা দিতে চেয়েছিল ম্যাচ হারার জন্যে। তদন্তে আরও জানা যায় যে মোহাম্মদ আজাহরউদ্দিন একদিন অজয় শর্মাকে বলে যে আমার গার্লফ্রেন্ড একটি ফ্যাশন শো অর্গানাইজ করাতে চাই, যার জন্য আমার 1 কোটি টাকার প্রয়োজন। এটা শুনে অজয় শর্মা বলে যে এমকে গুপ্তা নামে একজন ব্যক্তি আছে যে এত টাকার ব্যবস্থা করতে পারে। তারপর অজয় শর্মা তাদের মিটিং ফিক্স করায় তাজ প্যালেস দিল্লিতে। এই মিটিংয়ে মোহাম্মদ আজাহরউদ্দিন বলে যে আমি এক্স্যাক্ট বলে দেব কোন ম্যাচটি ইন্ডিয়া জিতবে এবং কোন ম্যাচটি হারবে। এই ডিলটির জন্য আজাহরউদ্দিনকে 50 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয় এবং বাকি 50 লাখ টাকা কাজ শেষ হওয়ার পরে। সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরে সিবিআই মোহাম্মদ আজাহরউদ্দিনকে তলব করে। প্রথমত আজাহরউদ্দিন সমস্ত অভিযোগ মানতে অস্বীকার করে, কিন্তু যখন সিবিআই তার সামনে সমস্ত প্রমাণ রাখে এবং বলে যে পাশের ঘরে এমকে গুপ্তা বসে রয়েছে, আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনার সামনে তাকে নিয়ে আসছি, তখন আজাহরউদ্দিন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করে এবং এও বলে যে তাজ হোটেলে আমি একটি লকার বানিয়ে রেখেছি যেখানে ম্যাচ ফিক্সিংয়ের সমস্ত টাকা রয়েছে। সমস্ত তদন্তের পরে সিবিআই অক্টোবর 2000 সালে 75 পেজের একটি রিপোর্ট বানিয়ে ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার সুখদেব সিং ধিন্ডসার কাছে সাবমিট করে, যেখানে সিবিআই 5 জন ইন্ডিয়ান ক্রিকেটার এবং 9 জন ইন্টারন্যাশনাল ক্রিকেটারের নাম উল্লেখ করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের জাজ জাস্টিস মনোজ মুখার্জি এবং সলিসিটর জেনারেল হরিশ সালভে বলেন যে সিবিআই যে কেসটি বানিয়েছে এটি কোর্টে টিকতে পারবে না, কারণ ইন্ডিয়াতে এই ধরনের অপরাধের জন্য প্রপার লই নেই। এই জন্যই আপনিও লক্ষ্য করে থাকবেন যখনই এই ধরনের কেস হয় সবাই প্রমাণের অভাবে ছাড় পেয়ে যায়, শুধুমাত্র বিসিসিআই ব্যান লাগিয়ে দেয়, যার পর তারা কোনোদিন আর ক্রিকেট খেলতে পায় না, কিন্তু তারা কোনোদিন জেলে যায় না। অনেকবার ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে কড়া আইন বানানোর কথা বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।